আমাদের জেকে টিউশন চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হলো ধ্বনিতত্ত্ব। এই ধ্বনিতত্ত্ব একটু বোঝার চেষ্টা করব। আমাদের সেমিস্টার 3 বাংলা ব্যাকরণে ধ্বনিতত্ত্ব অর্থাৎ আমাদের ব্যাকরণের দ্বিতীয় অধ্যায় ধ্বনিতত্ত্ব। সবাই শুনতে পাচ্ছিস? দেখ, ধ্বনিতত্ত্ব মূলত আমরা জানি যে বর্ণ কি। বর্ণ এর পিছনে কয়েকটা কথা লুকিয়ে আছে। বর্ণ মূলত হচ্ছে মানে পদ্য ভাষার লিখিত রূপ। পদ্য ভাষার লিখিত রূপকে বলা হয় বর্ণ। অর্থাৎ ধ্বনি হচ্ছে আমরা যে কোনো ভাষার মূল উপাদানটার নামই হচ্ছে ধ্বনি। তাহলে আমরা পদ্য ভাষা আছে যে কথাতে আমরা বলছি বা কথাগুলো বলছি, যেগুলো শুনছি, সেই সমস্ত জিনিসগুলোকে যদি আমরা লিখি তখন সেটাকে বলা হয় আমাদের বর্ণ। বর্ণ যেমন ক, খ, গ, ঘ, অ, আ, হ্রস্বই দীর্ঘই। বর্ণের আবার দুটো ভাগ, একটাকে বলা হয় স্বরবর্ণ আর একটাকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ এইগুলো সমস্ত জিনিসকে নিয়েই কিন্তু আমাদের বাক্য গঠন হতে পারে। তো ভাষার মূল উপাদানটার নাম হচ্ছে ধ্বনি। অর্থযুক্ত ধ্বন সমষ্টিকেই বলা হয় ভাষা। যে সমস্ত অর্থগুলো আমাদের মানে যে কোনো ধ্বনিকে আমরা যদি অর্থযুক্ত করি বা অর্থযুক্ত বলি তখন সেটাকে আমরা বা ধ্বনি বা ধ্বনি সমষ্টি তাই হচ্ছে আমাদের ধ্বনিতত্ত্বের একটা জায়গা তৈরি করে। তো আমাদের এই ধ্বনি সাধারণত যদি আমরা বিশ্লেষণ করি যে ধারা কতগুলো, সেই ধারা ধ্বনিতত্ত্ব বা শরীরতত্ত্বকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো এখানে ধ্বনি বা শরীরতত্ত্বকে এখানে দেখ আমাদের কয়েকটা জায়গা বলা আছে। যেমন হচ্ছে শরীরতত্ত্ব বিশ্লেষণ এ শ্রেণী বিভাগ করা যায় বলে একে ধ্বনি বিজ্ঞান বলা হয়। অপরটিকে বিশেষ ভাষায় ধ্বনির ব্যবহারিক বিচার বিশ্লেষণ করা যায় বলে একে ধ্বনি বিচার বলা হয়। আর শেষ ধারাটির নাম হচ্ছে ধ্বনি তত্ত্ব। এই তিনটে জিনিস, এক হচ্ছে ধ্বনি বিজ্ঞান, 2 নম্বর হচ্ছে ধ্বনি বিচার, আর 3 নম্বর হচ্ছে ধ্বনি তত্ত্ব। তাহলে তিনটে জিনিসের উপরে অর্থাৎ ধ্বনি সম্পর্কিত কোনো জিনিসকে জানতে গেলে আমাদের তিনটে জিনিসের উপর লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ তিনটে জিনিসকে মনে রাখতে হয়। এক হচ্ছে ধ্বনি বিজ্ঞান, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 1 নম্বর যেটা সেটার নাম হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর, এটাকে বলা হয় ধ্বনি বিজ্ঞান। যেটাকে শরীরতত্ত্ব, একটি ধ্বনির যদি শরীরতত্ত্ব বিশ্লেষণ করা যায় বা শ্রেণীবিভাগ করা হয় তখন তাকে ধ্বনি বিজ্ঞান বলা হয়। যদি এবারে শরীরতত্ত্বে বিশ্লেষণ করা যায় তখন তাকে ধ্বনি বিজ্ঞান বলে। আর অপরটিকে বিশ্লেষণ যখন করা হবে তখন তাকে বলা হয় ধ্বনি বিচার। মানে বিচার বিশ্লেষণ, ব্যবহারিক বিচার বিশ্লেষণ করছি সেই ধ্বনিটা আমার কতটা অর্থ উপযুক্ত, কতটা আমার কাজে লাগছে, কতটা এর ব্যবহারিক দিক আছে, সেই সমস্ত জিনিসগুলো যখন করব তখন তাকে বলা হয় ধ্বনি বিচার। আর যে শেষটা আছে সেটার নাম হচ্ছে ধ্বনি তত্ত্ব। অর্থাৎ আমরা আজকের মূল আলোচ্য বিষয় বা আজকে আমরা যেটাকে নিয়ে জানবো বা পড়বো বা শুনবো সেটাকে বলছে ধ্বনি তত্ত্ব। তাহলে যেটাকে আমরা আজকে জানবো সেটার নাম হচ্ছে ধ্বনি তত্ত্ব। আর আজকের মূল বিষয়টার নামই হচ্ছে ধ্বনি তত্ত্ব। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছি তো? সবাই দেখতে পাচ্ছি ছবিটা? হ্যাঁ। তাহলে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি সেখানে দেখ একটা মানুষের মুখের বা মুখমণ্ডলের একটা ছবি খুব সুন্দর ভাবে দেওয়া আছে। সেখানে কিন্তু এই ছবিগুলোর উপরের দিকটাকে বলা হচ্ছে অগ্রতালু, নিচের দিকটাকে নাসিকা, যেখানে নাকটা রয়েছে, আর যেখানে উপর দিকটা রয়েছে সেটাকে বলা হয় তালু বা অগ্রতালু। আর এখানে যে ছোট ছোট দাঁত গুলো রয়েছে সেটার নাম হচ্ছে দন্তমূল। ঠিক আছে? আর যেটা হচ্ছে তার নিচে সেটাকে বলছে আমাদের কি না সেটাকে বলছে দন্তমূল বা ওষ্ঠ বা জিহ্বা। জিহ্বাতেও কিন্তু আমাদের উচ্চারণ হয়,
দন্ত, অধর, এই যে স্বরযন্ত্র, এগুলো হচ্ছে আমাদের যে নালীটা রয়েছে যেটা নিচের দিকে নেমে গেছে, শ্বাসনালী, ফুসফুস, পশ্চাৎ তালু, জিহ্বা পশ্চাৎ, স্বরযন্ত্র, শ্বাসনালী, এই সমস্ত কিছু জিনিসকে নিয়েই আমাদের কিন্তু পুরোপুরি ভাবে এই বাকযন্ত্রটা তৈরি। বাকযন্ত্র মানে যার দ্বারা আমরা কথা বলছি। অর্থাৎ ফুসফুস থেকে যে নিঃশ্বাস বায়ু শ্বাসনালীর ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় স্বরতন্ত্রীতে মুখ ও নাসিকার কোনো অংশে পূর্ণতা আংশিকভাবে বাধাপ্রাপ্ত হয়, তখনই ধ্বনির সৃষ্টি হয়। যেমন আমরা বলছি ক, যেমন আমরা বলছি খ, কখনো গ, উ, চ, ছ, বর্গজ, ঝ, ই, যা শব্দ আছে, আমাদের বর্ণ আছে, সেই বর্ণগুলো যখনই উচ্চারণ করছি এবং একে অপরের সাথে যখন যুক্ত করছি, যেমন আমরা বললাম ক, তাহলে ক, তারপরে দিলাম আকার, তারপরে আবার দিলাম আকার, তাহলে কি হয়ে গেল কাকা। তাহলে এই একটা ধ্বনি অর্থপূর্ণ, মানে অর্থ উপযুক্ত বা অর্থপূর্ণ একটা শব্দ, যে শব্দটার আমরা অর্থ খুঁজে পাই, অর্থাৎ বাবার ভাইয়ের নাম হচ্ছে কাকা। তাহলে এই সমস্ত জিনিসগুলোকে আমরা কিন্তু এই বাকযন্ত্রের দ্বারা উচ্চারণ করতে পারি। এবার বাকযন্ত্রের উচ্চারণের সময় নানা রকম ধ্বনির সৃষ্টি হয়, আবার কোনো কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয়। শরীরের সকল প্রত্যঙ্গ এবং যন্ত্রের সাহায্যে নানান প্রকারের ধ্বনি উচ্চারিত হয়, তখন তাকে বলে বাকযন্ত্র। অর্থাৎ সকল প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যদি ধ্বনির উচ্চারিত হয় এবং ধ্বনি উচ্চারিত হলেই তখন তাকে আমরা বাকযন্ত্র বলি। এই বাকযন্ত্রের নানান জায়গা রয়েছে, আমরা সেখানে খুব ভালো করে দেখতে পাচ্ছি যে কতগুলো জায়গা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে অগ্রতালু, 2 নম্বরে হচ্ছে নাসিকা। নাসিকাটা কি কেউ বলতে পারবি? নাসিকাটা কি? নাসিকাটা কি কে পারবি রে? শুনতে পাচ্ছিস? নাসিকাটা কি? বাবন, নাসিকা কি? শুনতে পাচ্ছিস? নাসিকা, নাসিকাটা কি? নাসিকা, নাসিকাটা কি বলো? কে বলতে পারবে? নাসিকা যেটাকে আমরা নাক বলছি, যার দ্বারা আমরা শ্বাসকার্য চালাই, সেটা হচ্ছে নাসিকা। দন্তমূল কোনটা? আমাদের যে 32টা দাঁত রয়েছে উপরে এবং নিচে, সেখানে জীব গিয়ে যখন বাধাপ্রাপ্ত হয় বা ভেতরের থেকে যখন শ্বাসবায়ু বাইরের দিকে বেরিয়ে আসে এবং দাঁতের উপরের অংশে বা নিচের অংশে বা জিহ্বার দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে বা ওষ্ঠদে আঘাতপ্রাপ্ত হয়ে যখন কোনো আওয়াজ বা ধ্বনি নিঃসৃত হয়, তখনই এই বাকযন্ত্রের সৃষ্টি হয়। তাহলে বাকযন্ত্রে আমাদের কি কি কাজ করে, কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ গুলো কাজ করে? 1 নম্বর হচ্ছে ফুসফুস কাজ করে, স্বর যন্ত্রটা কাজ করে, স্বর তন্ত্রী কাজ করে, কণ্ঠ কাজ করে। কণ্ঠ মানে যেটাকে আমরা এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটার নাম হচ্ছে স্বরতন্ত্রী, যেটাকে আমরা স্বর যন্ত্র লেখা রয়েছে সেই জায়গাটা। জিহ্বা, জীবেরও কিছু ফাংশন আছে যেটার দ্বারা কিন্তু উচ্চারণের সব থেকে বড় ভূমিকা পালন করে। দেখবি তুই অনেক সময় আমরা যদি অনেক আমাদের যারা মুখ বধির, যারা কথা বলতে পারে না, যাদের জীব নেই, তারা কিন্তু উচ্চারণ করতে পারে না, কারণ জিহ্বার দ্বারা যে বাধাপ্রাপ্ত হয়ে উচ্চারণ করা দরকার সেটা কিন্তু তাদের পক্ষে সম্ভব হয় না বলে তারা কিন্তু সেই বাকযন্ত্রে উচ্চারণের সময় বাধা, মানে উচ্চারণটা স্পষ্ট করতে পারে না। তখন আমরা তাদেরকে আমাদের চলতি ভাষায় বোবা বলি, ঠিক আছে, বা বধির, মুখ বলি। মুখ মানে যারা কথা বলতে পারে না, বধির মানে যারা শুনতে পায় না, ঠিক আছে। তো জিহ্বাও কিন্তু এখানে সক্রিয়ভাবে ভূমিকা পালন করে থাকে। নাসিক্য, তালুক্য, দন্ত, মূর্ধা নিষ্ক্রিয়ভাবে ধ্বনি উচ্চারণে সহযোগিতা করে থাকে। এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে তালু, দন্ত এবং মূর্ধা নিষ্ক্রিয়ভাবে ধ্বনি উচ্চারণে সহযোগিতা করে। মূর্ধা হচ্ছে গা আমাদের মুখের অংশটা, অর্থাৎ মূর্ধাও কিন্তু নিষ্ক্রিয়ভাবে উচ্চারণে সহযোগিতা করে থাকে। এটা সক্রিয়ভাবে না করলেও নিষ্ক্রিয়ভাবে কিন্তু করে থাকে।
অতএব কোনো একাধিক যন্ত্রের সাহায্য ছাড়া অর্থাৎ সহায়তা ছাড়া কোনো ধ্বনিকে উচ্চারণ করা সম্ভব নয়, অর্থাৎ বাকযন্ত্রে উচ্চারিত হওয়াই সম্ভব নয়। এই সমস্ত জিনিসগুলো যেমন অগ্রতালু, নাসিকা, দন্তমূল, ওষ্ঠ, জিহ্বা, আমাদের ফুসফুস, শ্বাসনালী, স্বরযন্ত্র, জিহ্বা পশ্চাৎ, এই সমস্ত জিনিসগুলো, পশ্চাৎ তালু, এগুলো যদি না থাকে তাহলে কিন্তু আমাদের উচ্চারণ করা কখনোই সম্ভব হবে না। সেই জন্য আমাদের অত্যন্ত জরুরি এই বাকযন্ত্রের, অর্থাৎ বাকধ্বনি সৃষ্টিতে ফুসফুস সরাসরি কিন্তু ভূমিকা পালন করে না। আমরা যে সমস্ত নাক দিয়ে উচ্চারণ করছি, অনেক সময় বায়ুটা টানছি, অনেক সময় বায়ুটা বের করছি, সেই সমস্ত জিনিসগুলোকে উচ্চারণ করার সময় কিন্তু আমার খুবই প্রয়োজন হয় বা আমাদের খুবই প্রয়োজন হয় যে সমস্ত বায়ু যেগুলো টানছি ভেতরে, নাক দিয়ে টানছি আবার ছাড়ছি, সেটা উচ্চারণের সময়, যেমন দন্তন্য, হ, দেখবি অনেক সময় আওয়াজ করার সময় উচ্চারণগুলোর সাথে সাথে শ্বাস বায়ুটাকে ছাড়া, শ্বাস বায়ুটাকে নেওয়া, এই সমস্ত জিনিসগুলো কিন্তু কাজ করে থাকে। তো ফুসফুস থেকে নির্গত যে শ্বাস বায়ু শ্বাসনালীর প্রথম স্বরযন্ত্রে পৌঁছায়, তখন কিন্তু এই বাকযন্ত্রের কিন্তু প্রয়োজন হয়। এই স্বরতন্ত্রী, এরই নাম হচ্ছে স্বরতন্ত্রী। যে সমস্ত ঝিল্লির মতো দুটি প্রয়োজনে খোলা আবার প্রয়োজনে বন্ধ হয়, এদেরকে স্বরতন্ত্রী বা ঘোষতন্ত্রী বলা হয়। এটাতে কি হয় না, তন্ত্রীতে কম্পন দেখা যায়। এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে কণ্ঠস্বর বা কণ্ঠধ্বনি বাকযন্ত্রের দ্বিতীয় অংশ হচ্ছে তালু। তাহলে আমাদের কণ্ঠস্বর কোনটা আমরা খুব সুন্দর ভাবে দেখতে পাচ্ছি এখানে ছবিটাতে, যেটাতে আমাদের কণ্ঠস্বর বা কণ্ঠধ্বনি, এই যে আমাদের কণ্ঠ, যে নীলকণ্ঠ, নীলকণ্ঠ কাকে বলে রে? নীলকণ্ঠ ভগবান শিবকে নীলকণ্ঠ। কণ্ঠ মানে হচ্ছে আমাদের যে গলার যে মাঝখানের অংশটা, যেটা দেখবি হাড়ের মতো কিছুটা অংশ রয়েছে, হাড়ের মতো যে অংশটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের স্বর যন্ত্র। এটা কিন্তু দাবলে পরে উচ্চারণটা সম্পূর্ণ হয় না, কারণ আমাদের শ্বাস বায়ুটা নেওয়া এবং ছাড়া, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এর দ্বারাই কিন্তু হয়। এটার মূল কাজটাই হচ্ছে স্বর যন্ত্র। এই স্বরতন্ত্রী বা ঘোষতন্ত্রী বায়ুর চাপের ফলেই কিন্তু সামান্য যেমন ফাঁক দিবি সেই রকম উচ্চারণ হবে। যদি মুখটা খুব বেশি ফাঁক না দিস তাহলে উচ্চারণটা কম হবে, আর যদি খুব বেশি ফাঁক দিস আওয়াজটা জোরে হবে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের হয়ে থাকে। বাকযন্ত্রের দ্বিতীয় অংশ হলো তালু। তাহলে প্রথম হলো কণ্ঠনালী, দ্বিতীয় হলো তালু। তালুর দুটি ভাগ, একটা সামনের দিকের অংশ যেটাকে কঠিন তালু, সামনের দিকের অংশটা কঠিন তালু, আর পিছনের দিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে কোমল তালু। অনেক সময় দেখবে আমরা কোনো কিছুর সময় ব্রাশ করতে করতে উপরের দিকে লেগে গেলে অতটা কিন্তু কষ্ট হয় না, কিন্তু ভেতর দিকে যদি আমরা ব্রাশ করতে করতে লেগে যায়, যেটা আমাদের তালুর পিছনের অংশ, যেটা খুবই নরম এবং কোমল মাংসল পিণ্ড দ্বারা তৈরি, সেটাতে কিন্তু খুবই কষ্ট হয় বা আমাদের এই জায়গাটা কোমল থাকার কারণে এই তালুটাতে ব্যথা লাগে। তাহলে এই তালু কিন্তু দুটো অংশই আমাদের কাজে লাগে, একটা সামনের তালু, একটা পিছনের তালু, যেটা কোমল তালুও বলা হয়ে থাকে। এটাও কিন্তু আমাদের কি ধ্বনির জন্য খুবই প্রয়োজন, যেটাকে আমরা পশ্চাৎ তালু বলে থাকি। পশ্চাৎ তালু আবার মূর্ধা নামেও পরিচিত। তাহলে মূর্ধা আমরা কাকে বলবো না, পশ্চাৎ তালুকে আমরা মূর্ধা বলবো। তাহলে তালু দুটো অংশ, একটা সামনের তালু আর একটা হচ্ছে পশ্চাৎ তালু। সামনের তালু বা পশ্চাৎ তালু, পশ্চাৎ তালু আমরা বুঝতে পারছি কোনটা, পশ্চাৎ তালুটা আমরা একটু দেখিয়ে দিই। এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটাকে বলা হয় পশ্চাৎ তালু। এই পশ্চাৎ তালুতে, পশ্চাৎ তালুটাকেই মূর্ধা বলা হয়। পশ্চাৎ তালুটাকে কি বলে না মূর্ধা। ধ্বনি উচ্চারণের পিছনে তালুর প্রয়োজন হয় এবং তালুর প্রয়োজন মতো উপর নিচে ওঠানামা করে এবং জিহ্বা তালুর পিছনে এবং সামনে সংযোগ ঘটিয়ে নানান উচ্চারণে সাহায্য করে থাকে। নেক্সট হচ্ছে তাহলে আমরা প্রথমে বললাম স্বরযন্ত্র অর্থাৎ কণ্ঠনালী, তারপরে হচ্ছে আমাদের তালু। তালুর পরে যেটা আছে নেক্সট হচ্ছে জিহ্বা। এই জিহ্বা, যেটাকে জিহ্বা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিহ্বার আবার চারটি ভাগ। জিহ্বার প্রথম ভাগটার নাম হচ্ছে জিহ্বগ্রা, জিহ্বাগ্রা, বর্গেরস্যই হয় বয়াকার গয়রে ফলা। জিহ্বা ফলক দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার হচ্ছে জিহ্বা সম্মুখ অর্থাৎ সামনের দিকের অংশ, আর জিহ্বার পশ্চাৎ। একটা জীবের কটা অংশ তাহলে, একটা জীবের হচ্ছে চারটি অংশ। জিহ্বাগ্রা, জিহ্বাগ্রা, জিহ্বা ফলক, জিহ্বা সম্মুখ আর জিহ্বা পশ্চাৎ, অর্থাৎ চারটে জিহ্বার অংশ আমরা দেখতে পাচ্ছি। সেটাতে কিন্তু উভয় ধরনের উচ্চারণ কিন্তু সম্পন্ন হয়, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, এই দু ধরনের উচ্চারণই কিন্তু
এই জিহ্বার দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। সেই জন্য জিহ্বা সব থেকে বেশি ভূমিকা পালন করে বাকযন্ত্রের উচ্চারণের ক্ষেত্রে। তাহলে আমরা কটা পড়লাম অলরেডি, বলো পায়েল, কটা পড়লাম? কি কি বলো, কি কি পড়লাম বলো, কে বলতে পারবি? ভান্ডারী, স্বরূপ, বলো কটা পড়লাম আমরা? চারটে। কি কি? এক নাম্বার আমরা আবার মনে করিয়ে দিই, যেটা হচ্ছে বাকযন্ত্রের আমাদের যে অংশগুলো রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে আমাদের তালু। তালুর দুটোই অংশ, একটা সামনের তালু, একটা পশ্চাৎ তালু। তালুর পরে আসে আমাদের যেটা তালু সব থেকে বড় ভূমিকা কিন্তু আমাদের পালন করে, যেটা উচ্চারণের ক্ষেত্রে আমাদের খুবই দরকার। আর নেক্সট যেটা প্রথমেই ছিল, যেটার নাম হচ্ছে কণ্ঠনালী। কণ্ঠনালীর পরে আসে আমাদের কণ্ঠনালী, কণ্ঠনালীর পরে আসে তালু। তালু দুটি অংশ, একটা অগ্রতালু আর একটাকে বলা হয় পশ্চাৎ তালু। আর তালুর পরেই যেটা আছে যার নাম হচ্ছে জিহ্বা। জিহ্বার হচ্ছে চারটি অংশ, একটা প্রথমের নাম হচ্ছে জিহ্বাগ্রা, জিহ্বা ফলক, জিহ্বার সম্মুখ আর জিহ্বার পশ্চাৎ। এই জিহ্বা দ্বারা আমাদের স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি দুটো ধ্বনিরই উচ্চারণের ক্ষেত্রে জিহ্বা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ধ্বনি উচ্চারণে আমাদের নেক্সট যেটা, সেটার নাম হচ্ছে দাঁত। আমরা সবাই দেখেছি দাঁতকে, এই দাঁতের কিন্তু আমাদের ফাংশন আছে উচ্চারণের ক্ষেত্রে। তাহলে আমাদের নেক্সট হচ্ছে দাঁত। এই দাঁতও কিন্তু উচ্চারণের ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা পালন করে। আমাদের দাঁত কপাটি, আমাদের কপাটি দাঁত আছে, কে বলতে পারবি? পায়েল, ভান্ডারী, দুই পাটি দাঁত আছে। ভেরি গুড। তাহলে আমাদের এই দুপাটি দাঁতের কাজ হচ্ছে জিহ্বা দ্বারা উচ্চারণ সম্পূর্ণ করার ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা পালন করে থাকে। না, এই দন্ত ধ্বনি গুলো উচ্চারণের ক্ষেত্রে এই দাঁতের কিন্তু সব থেকে বড় ভূমিকা রয়েছে। দন্তগুলো উচ্চারণের ক্ষেত্রে, যেমন দন্তন্য উচ্চারণ করলে পরে সামনের অর্থাৎ উপরের চোয়ালের যে দাঁতটা সেখানে এসে জিহ্বাটা ঠেকে, এবং জিহ্বা ঠেকার কারণে সেই সমস্ত উচ্চারণগুলো সেখান থেকে সম্পূর্ণ হয়। একটু দেখি ছবিটাতে, ছবিটাতে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরের দাঁতটা রয়েছে, সেই উপরের দাঁতে এসে যখন জিভটা ঠেকে তখন কিন্তু এই দন্ত ধ্বনিগুলোকে, অর্থাৎ দন্তন্য এই যে উচ্চারণটা, এটা দেখো উচ্চারণের ক্ষেত্রে কিন্তু আমাদের খুবই প্রয়োজন আছে। নেক্সট হচ্ছে বাকযন্ত্রের একটি অংশ হলো ওষ্ঠ বা অধর, যেগুলো স্বরধ্বনি প প ব ব ম। এই প ফ ব ব ম ভিন্ন ব্যঞ্জন ধ্বনিকে উচ্চারণের ক্ষেত্রে ঠোঁট দুটি খোলা থাকে এবং বাক ধ্বনি উচ্চারণের সময় নাকের ভূমিকা কিন্তু রয়েছে। যেমন প প ব ভ ম, এই যে উচ্চারণগুলো করছি, এই উচ্চারণের ক্ষেত্রে কিন্তু ঠোঁট দুটি কিন্তু খোলা থাকে। এই উচ্চারণগুলো করার সময় কিন্তু ঠোঁটটাকে বন্ধ করলে কিন্তু উচ্চারণ করা সম্ভব হয় না। উচ্চারণ করতে গেলে এই প প ব ভ ম উচ্চারণ করতে গেলে এই ব্যঞ্জন ধ্বনিগুলোকে ঠোঁটটাকে কিন্তু খুলে রাখতে হবে। ঠোঁট না খুললে পরে উচ্চারণ কখনোই সম্ভব হবে না। আর কি, শ্বাস বায়ু মুখবিবরের ধাক্কাকে নাসিকা পথে নির্গত হয় এবং ঘর্ষণজনিত অনুনাসিকতার সৃষ্টি হয়, এই জন্য একে নাসিক্য ধ্বনি বলে। নাসিক্য ধ্বনি তাহলে কেন বলে? না, নাসিকা পথে নির্গত হয় বলে একে নাসিক্য ধ্বনি বলা হয়। নাসিকা পথে নির্গত হয় বলে একে নাসিক্য ধ্বনি বলা হয়। তাহলে নাসিক্য ধ্বনি কেন বলা হয়? এটা নাসিক্য পথে নির্গত হয় বলে, সেই জন্য একে নাসিক্য ধ্বনি বলা হয়। তাহলে নাকেরও একটা ফাংশন রয়েছে, যেটা দাঁতের পরে যেটা আছে তার নাম হচ্ছে নাক, এবং নাকের দ্বারা উচ্চারণ করা হয়, এবং আমাদের শ্বাসবায়ু মুখবিবরে যখন ধাক্কা হয় এবং নাসিকা পথে যখন নির্গত হয় তখন এই নাসিক্য ধ্বনিগুলো উচ্চারিত হয়ে থাকে। এবং প্রত্যঙ্গের দ্বারা আমাদের ফুসফুস থেকে অধরোষ্ঠ পর্যন্ত প্রত্যঙ্গকেই বাকযন্ত্রে অন্তর্ভুক্ত করা হয়। নেক্সট আমরা যদি চলে আসি, তাহলে ধ্বনি আমাদের দু প্রকার, একটার নাম হচ্ছে স্বরধ্বনি আর একটার নাম হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে স্বরধ্বনি কোনগুলো? যেগুলো উচ্চারণের ক্ষেত্রে স্বর যুক্ত হবে, যেমন অ, আ, হ্রস্বই, দীর্ঘই,
এগুলো উচ্চারণের ক্ষেত্রে আমাদের স্বর যুক্ত করতে হয়, মানে একটু টানতে হয়, আওয়াজটা একটু টানতে হয়। এই স্বরধ্বনির আবার দুটো ভাগ আছে, একটাকে অল্প স্বর আর একটাকে বলা হয় দীর্ঘ স্বর। যেমন অ উচ্চারণ করতে বেশি সময় লাগে না, কম সময়ের মধ্যে উচ্চারণটা সম্পূর্ণ হয়ে যায় বলে একে স্বরধ্বনি, অল্প স্বরধ্বনি বলা হয়, অল্প স্বর স্বরযুক্ত স্বরধ্বনি। আর দীর্ঘ স্বর স্বরযুক্ত স্বরধ্বনি যেমন আ, দীর্ঘ, অল্প উচ্চারণ করলে পরে ছেড়ে দিলে পরে আমরা এই উচ্চারণটা সম্পূর্ণ করতে পারি না। ব্যঞ্জন ধ্বনি কি না, স্বরধ্বনির সহযোগিতাতেই ব্যঞ্জন ধ্বনির কিন্তু উচ্চারণ হয়, স্বরধ্বনির সহযোগিতাতেই ব্যঞ্জন ধ্বনির কিন্তু উচ্চারণটা সম্পূর্ণ হয়। অর্থাৎ স্বরযন্ত্র থেকে নির্গত হওয়ার পর নিঃশ্বাস বায়ু মুখ বিপরীত আর কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে কোনো ধ্বনি উচ্চারণ করে তখন তাকে বলা হয় স্বরধ্বনি। অর্থাৎ ধর স্বরযন্ত্র থেকে নির্গত হওয়ার পর নিঃশ্বাস বায়ু মুখ বিপরীত কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে কোনো ধ্বনির উচ্চারণ হয় তখন তাকে স্বরধ্বনি বলে। প্রত্যেকটা অ থেকে যতগুলো আমার স্বরবর্ণ রয়েছে সেগুলো উচ্চারণ করতে গিয়ে আমাদের কোন রকম ভাবে কোনো বাধা না পেয়েই উচ্চারণ করতে পারি। যেমন অ উচ্চারণ করতে মুখটা খুলতে হয়, কারো কোনো বাধা আমরা পাই না। আ উচ্চারণ করতে কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছে না, সেই জন্য এই সমস্ত ধ্বনিগুলোকে আমরা স্বরধ্বনি বলে থাকি। অর্থাৎ মুখ বিবরে, অর্থাৎ মুখে কোথাও কিন্তু বাধাপ্রাপ্ত হয় না, আর বাধাপ্রাপ্ত হয় না বলে সেই জন্য এই ধ্বনিগুলোকে বলা হয় স্বরধ্বনি। দেখি এই স্বরধ্বনির মধ্যে আমরা কি কি ধ্বনিগুলোকে, আমরা স্বরধ্বনির মধ্যে কি কি ধ্বনিগুলো আসছে, স্বরধ্বনির মধ্যে আমরা দেখি কি কি স্বরধ্বনি রয়েছে। স্বরধ্বনির মধ্যে দেখতে পাচ্ছি আমরা অ, আ, রস্বই, এ। এই এ কথাটা আমরা পড়েছি, কিন্তু এটার এখন প্রচলন নাই। আমাদের মাত্র স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 12টা। 12টা স্বরধ্বনিকেই বোঝায়। অর্থাৎ স্বরধ্বনির শ্রেণীবিন্যাসের বিবিধ উপায় অবলম্বন করা হয়। জিহ্বার অগ্রভাগ, মধ্যভাগ, পশ্চাৎ ভাগ, এই তিনটে জায়গার দ্বারাই কিন্তু উচ্চারণ কিন্তু সম্পূর্ণ হয়। এই জিহ্বার যে আমরা 4টা ভাগ বললাম, সেই জিহ্বার 4টা ভাগের উপর নির্ভর করে স্বরধ্বনিগুলোকে 4টে শ্রেণীতে ভাগ করা যায়। জিহ্বার অবস্থানগত শ্রেণীবিভাগ অনুসারে, এটাকে নির্ভর করে, মানে জিহ্বার যে 4টা ভাগ সেই অবস্থানগত নির্ভর করে কিন্তু একে আবার 4টা জায়গাটাকে একসঙ্গে একজোট করে জিহ্বার অবস্থানগত শ্রেণীবিভাগ বলা হয়। নেক্সট হচ্ছে অষ্টধারার শ্রেণীবিভাগ। অষ্টধারার শ্রেণীবিভাগের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, অষ্টধারার আকৃতি অনুসারে শ্রেণীবিভাগ দেখতে পাওয়া যায়। মুখ বিপরের অবস্থান অনুযায়ী শ্রেণীবিভাগ, আর স্বরধ্বনির পরিমাণগত অবস্থান অনুসারে শ্রেণীবিভাগ আমরা দেখতে পেতে পারি, বা পরিমাণগত বা মাত্রাগত শ্রেণীবিভাগ আমরা লক্ষ্য করতে পারি। তাহলে স্বরধ্বনির ক্ষেত্রে আমাদের যে 12টা স্বরধ্বনি রয়েছে সেই 12টা স্বরধ্বনিকে নিয়ে কিন্তু উচ্চারণের ক্ষেত্রে কোনো রকম কোনো বাধা প্রাপ্ত হয় না। নেক্সট হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি কিন্তু নিজে উচ্চারণ হয় না, কারো সহযোগিতা ছাড়া কিন্তু উচ্চারণ সম্ভব হয় না। এখানে দেখো আমাদের স্বরধ্বনির ক্ষেত্রে আমরা বলছিলাম যেমন দীর্ঘস্বর, উচ্চস্বর, মধ্যস্বর, নিম্নস্বর, এই যে জায়গাগুলো রয়েছে তার অষ্টধারার অবস্থানগত জিহ্বার অবস্থানগত অনুসারে যেমন হয় উচ্চ অবস্থিত রস্বই, উপরের দিকে উচ্চারণটা হয়। মানে রস্বইয়ের উচ্চারণটা রস্বই মানে জিভটা সামনের দিকে আসছে, কিন্তু উচ্চারণটা সম্মুখ ভাগে কিন্তু উপরের দিকে একটু উচ্চারণটাকে করতে হয়, তবে যে রস্বইটা কিন্তু সম্পূর্ণ হয় উচ্চারণটা। আর রস্বউ যেটা সেটা কিন্তু পশ্চাতে, জিভটাকে পিছন দিকে ঠেলতে হয়, তবে যে কিন্তু উচ্চারণটা সম্পূর্ণ হয়। যেমন মধ্য উচ্চর মধ্যে যেমন এ, এ উচ্চারণটা মাঝখানে যেন হয়ে ছেড়ে দিচ্ছে। আর ও যেটা সেটা কিন্তু পশ্চাতে, এ ও, ওটা হচ্ছে পিছন দিকে ঠেলে, জিভটাকে ঠেলে না। তাহলে নেক্সট হচ্ছে মধ্য নিম্ন, যেমন এটা হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে মধ্য নিম্ন, অর্থাৎ মাঝখানে থাকবে কিন্তু নিচে দিকে নামবে জিভটা, সেই অবস্থান অনুসারে হয়। আর নিম্ন অবস্থিত উচ্চারণ যেমন আ, জিভটা নিচে দিকে নেমে যায়, আ জিভটা নিচে দিকে নামছে। আর কেন্দ্রীয় উচ্চারণের ক্ষেত্রেও সম্পূর্ণ হয়। আর পশ্চাৎ মানে এমন একটা শব্দ, এমন একটা স্বরধ্বনি যেটাতে কিন্তু এই যে নিম্ন অবস্থিত হয়, সেই জন্য সম্মুখেও এটা কাজ করে, সম্মুখেও কাজ করে, কেন্দ্রেও কাজ করে, আর পশ্চাতেও কাজ করে থাকে। শুধুমাত্র একটাই বর্ণ যেটার নাম হচ্ছে আ। অষ্টধারার আকৃতি অনুসারে যেমন হয় রস্বই, এ, আ প্রভৃতি স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় অষ্টদ্বয়ের
উচ্চারণ হয়ে থাকে, ওষ্ঠ্যদ্বয়ের উচ্চারণ কিন্তু সম্পূর্ণ হয়। যেমন হচ্ছে আ, অ, ও, উ প্রভৃতি স্বরধ্বনিগুলো কিন্তু ওষ্ঠ্যধারার দ্বারা সম্পাদিত মানে উচ্চারণগুলো হয়ে থাকে। এই উচ্চারণের সময় কুঞ্চিত হয়। কি কুঞ্চিত হয়? না ওষ্ঠ্যদ্বয় কুঞ্চিত হয়। যেমন আমরা উচ্চারণ করি আ, ওষ্ঠ যেটা সেটা কুঞ্চিত হচ্ছে, মানে একটু মানে চেপে যাচ্ছে, মানে ওষ্ঠটা আমাদের চেপে যায়, সেই জন্য আমাদের কি হয় কুঞ্চিত স্বরধ্বনি একে বলা হয়। স্বরধ্বনিটা উচ্চারণ করতে গিয়ে যদি আমার কুঞ্চিত হয় তখন তাকে বলা হয় কুঞ্চিত স্বরধ্বনি। অর্থাৎ আ স্বরধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার সামনে বা পিছনে যায় না, কেন্দ্রীয়ভাবে অবস্থান করে বলে একে কেন্দ্রীয় স্বরধ্বনি বলা হয়। কিন্তু আ উচ্চারণ করতে গেলে একে কিন্তু পিছন দিকেও যেতে হয় না, সামনে দিকে জিহ্বাটাকে যেতে হয় না, এবং একটা নির্দিষ্ট জায়গায় উচ্চারণটা কিন্তু সামনে পিছনে না গিয়ে কেন্দ্রীয়ভাবে অবস্থান করে বলে একে আমরা কেন্দ্রীয় স্বরধ্বনি বলা হয়। কেন্দ্রীয় স্বরধ্বনি একে বলে, আটাকে কেন্দ্রীয় স্বরধ্বনি বলা হয়ে থাকে। আকে সেই জন্য আমরা কেন্দ্রীয় স্বরধ্বনি বলি। বিবৃত স্বরধ্বনি কি না মুখ বিপদ যদি প্রসারিত হয়, যখন উচ্চারণের সময় যদি মুখ বিপদ যদি প্রসারিত হয়, মানে মুখটা যদি খুলে এবং চওড়া হয়, তখন তাকে বলা হয় বিবৃত স্বরধ্বনি। ঠিক আছে। এ এবং ও ধ্বনিটি উচ্চারণকালে মুখ বিপদ প্রায় সংবৃত্ত থাকে বলে একে অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি বলা হয়। অর্ধ সংবৃত্ত মানে মুখ বিপদটা প্রায় সংবৃত্ত, মানে খুব চওড়া হয় না, কিন্তু এই জন্য একে অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি বলা হয়। এবং এ অ ধ্বনি উচ্চারণকালে মুখ বিপদে প্রায় বিবৃত থাকে বলে একে আমরা বিবৃত থাকে বলে এটাকে আমরা অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি বললাম, মুখ বিপদ প্রায় সংবৃত্ত থাকে বলে। কিন্তু এ অ এই মুখ বিপদ প্রায় বিবৃত থাকে বলে এদেরকে বলা হয় অর্ধ বিবৃত স্বরধ্বনি। এই অর্ধ বিবৃত স্বরধ্বনি বলে এদেরকে সেই জন্য অভিহিত করা হয়। অর্ধ বিবৃত স্বরধ্বনি কোনগুলো? তাহলে অর্ধ বিবৃত স্বরধ্বনি হচ্ছে আমরা কোনগুলোকে বলবো? আ কে বলবো, এ কে বলবো, আর অ কে বলবো। এই দুটোকে কিন্তু আমরা অর্ধ বিবৃত স্বরধ্বনি বলে থাকবো। অর্ধ বিবৃত স্বরধ্বনি এ আর অ। স্বরধ্বনির পরিমাণগত বা মাত্রাগত শ্রেণীবিভাগ কি না স্বরধ্বনির পরিমাণগত বা মাত্রাগত শ্রেণীবিভাগের দিক থেকে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো না এখানে কি বলছে। দেখো না স্বরধ্বনির পরিমাণগত বা মাত্রাগত শ্রেণীবিভাগ অনুসারে 4 নম্বরে যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে হ্রস্ব এবং দীর্ঘ ভেদে স্বরধ্বনিগুলোকে মাত্রাগত শ্রেণীবিভাগ হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকলেও সাধারণত হ্রস্ব স্বর একমাত্র ও দীর্ঘ স্বর দুই মাত্রা হিসাবে গণ্য করা হয়। মানে হ্রস্ব স্বর মানে আর দীর্ঘ স্বর মানে, হ্রস্ব স্বর আর দীর্ঘ স্বর উচ্চারণ কালে যদি আমরা মাত্রাগুলোকে, যেমন পাগল উচ্চারণের ক্ষেত্রে কিছু হর্ষধ্বনি অপেক্ষা কিছুটা উঁচুতে থাকে। দেখো স্বরধ্বনিগুলি উচ্চারণের কাছে দীর্ঘ হলে তার উচ্চারণকে হর্ষস্বর অপেক্ষা কিছুটা উঁচুতে থাকে। যেমন পাগল শব্দগুলো এখানে বলেছে, পাগল এই যে শব্দটা, মাতাল এই যে শব্দগুলো, সেগুলো উচ্চারণের কালে আমাদেরকে লক্ষ্য করতে হবে। তাহলে একমাত্র দুই মাত্রা হিসাবে গণ্য হয় এবং বাংলায় দীর্ঘ স্বর রূপ নির্দিষ্ট স্বরগুলিকে উচ্চারণের সবসময় দীর্ঘমাত্রিক না হয়ে স্বরধ্বনিগুলি উচ্চারণে দীর্ঘ হলে উচ্চারণকে হ্রস্ব স্বর ধ্বনি অপেক্ষা কিছুটা উঁচুতে হয়। মানে হ্রস্ব স্বর আর দীর্ঘ স্বর মানে উচ্চারণটা করতে কত সময় লাগছে, যদি বেশি সময় লাগে তখন তাকে দীর্ঘ স্বর, আর যদি কম সময় লাগে তখন তাকে বলা হয় হ্রস্ব স্বর। হ্রস্ব স্বর দীর্ঘ স্বর সম্পর্কে কারো কোনো জানার আছে? বল পায়েল, ভান্ডারী, স্বরূপ। জলদি জলদি বলো। বাবন, কাবেরী, কাঞ্চন, পায়েল, প্রিয়ঙ্কা, রিয়া। হ্রস্ব স্বর দীর্ঘ স্বর বুঝতে পেরেছিস না পারিস নি? আমি বললাম যে হ্রস্ব স্বর আর দীর্ঘ স্বর সম্পর্কে তুই জানিস যে হ্রস্ব স্বর কোনটাকে বলে, দীর্ঘ স্বর কোনটাকে বলে?
হস্র স্বর হচ্ছে যদি আমার উচ্চারণের ক্ষেত্রে কম সময় লাগে তখন তাকে বলা হয় হস্র স্বর। আর যদি উচ্চারণকালে সময়টা বেশি লাগে তখন তাকে বলা হয় দীর্ঘ স্বর। এই হচ্ছে জিনিস। যেমন আ উচ্চারণ করতে বেশি সময় লাগে, কিন্তু অ উচ্চারণ করতে কম সময় লাগে, সেই জন্য সেটাকে অ কে বলবো হস্র স্বর আর আ কে বলবো দীর্ঘ স্বর। ঠিক আছে? দেখো, তাহলে আমরা কি বললাম যে স্বরধ্বনি পরিমাণগত যেগুলো পাগল, মাতাল, এই যে উচ্চারণগুলোর ক্ষেত্রে এগুলোতে কি হয়, স্বরধ্বনি যদি একটি মাত্র প্রচেষ্টায় উচ্চারিত হয় তখন তাকে যৌগিক স্বরধ্বনি বলে। যৌগিক স্বরধ্বনি কোনটাকে বলবো না, একাধিক স্বরধ্বনি যদি তার মধ্যে থাকে, একাধিক মানে একের বেশি যদি স্বরধ্বনি তার মধ্যে যদি আমরা লক্ষ্য করতে পারি তখন তাকে আমরা যৌগিক স্বরধ্বনি বলতে পারি। উচ্চারিত হয় একটি মাত্র প্রচেষ্টাতেই কিন্তু উচ্চারিত হয়, তবে তাকে যৌগিক স্বরধ্বনি। মানে একাধিক স্বরধ্বনি থাকতে পারে কিন্তু একটি মাত্র প্রচেষ্টা মানে একবার উচ্চারণ করাতেই কিন্তু সেটাকে উচ্চারণ সম্পূর্ণ করা যায়, তখন তাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি বিভিন্ন প্রকারের হতে পারে, দ্বিস্তর, ত্রিস্তর, চতুরস্তর। এগুলো কি, দ্বিস্বর বিশিষ্ট হতে পারে, দুটো স্বর হতে পারে, স্বরবর্ণ হতে পারে, তিনটে স্বরবর্ণ বা তিনটে স্বরযুক্ত হতে পারে, চারটা স্বরবর্ণ বা চার স্বরবর্ণ বিশিষ্ট হতে পারে। এগুলো কিন্তু আমরা হতে পারে, এগুলোকে আমরা বলি যেমন দ্বিস্বর বিশিষ্ট। যেমন উচ্চারণের ক্ষেত্রে যেমন এ, এটাকে যদি আমি ভাঙি তাহলে শুধু একটাই পাই, কিন্তু ওই যদি বলি ওই, সেক্ষেত্রে ও, রস্বই আর ও, এই যে জিনিসগুলো সেগুলোকে বলা হয় দীর্ঘ স্বরধ্বনি। আর ত্রিস্বরধ্বনি যেমন আই ও, যেমন এখানে দেখো, এখানে পরিষ্কার করে দেওয়া আছে আর রস্বই আর তার সাথে ও যুক্ত আছে। আর চতুর্থ স্বরধ্বনি মানে কোনটা, এই যে দেখতে পাচ্ছিস আ প্লাস, এখানে আমি যদি লিখি আ ও প্লাস আ রস্বই, এইগুলো দেখ, এটাতে দুটো আছে এটাতে দুটো আছে, এই দুটো মিলে চারটা তৈরি হচ্ছে, প্লাস দুই প্লাস দুই, সেই জন্য এটাকে বলা হয় চতুর্থ স্বরধ্বনি বা চতুস্বরধ্বনি বলা হয়ে থাকে। এখানে দেখো আমাদের কি বলছে, নিঃশ্বাস বায়ু নাসা বিবরে অনুরণিত হলে সানুনাসিক স্বরধ্বনির সৃষ্টি হয়, যেমন বাস হাঁস। নিঃশ্বাস বায়ু নাস বিবরে অনুরণিত হলে সানুনাসিক স্বরধ্বনির সৃষ্টি হয়, যেমন বাস হাঁস। এইগুলো উচ্চারণের সময় না, বাস উচ্চারণটা করতে গেলে মুখে উচ্চারণ হচ্ছে আর বেশিরভাগটাই কিন্তু নাক দিয়ে শ্বাস বায়ুটা বেরিয়ে আসছে, তখন এই ধরনের উচ্চারণগুলোকে আমরা আমরা সানুনাসিক স্বরধ্বনির উদাহরণ হিসাবে ধরতে পারি। তাহলে সানুনাসিক স্বরধ্বনির উদাহরণ কি হতে পারে, যেমন বাস হাঁস। তাহলে সানুনাসিক স্বরধ্বনি উচ্চারণ মানে উদাহরণ কি হতে পারে, বাস আর হাঁস। স্বরধ্বনি নাসিক্য ধ্বনিযুক্ত হলে শব্দার্থের পরিবর্তন ঘটে যায়, যেমন শাখা শব্দের অর্থে গাছের ডালের, কিন্তু শাখা শব্দের অর্থ শঙ্খ দ্বারা নির্মিত হাতের বলয়। মানে দু প্রকারের, শাখা হচ্ছে গাছের ডালপালাকে বোঝায়, আমরা দেখি একটু ভালো করে এদিকে যদি লক্ষ্য করি, দেখ শাখা মানে হচ্ছে এটা আমরা গাছ, এই গাছের ডালপালাকে শাখা বলে। কিন্তু শাখা আরেক ধরনের হয়, যেটা হচ্ছে শঙ্খ দ্বারা, যেটা শাঁখ বাজায় না, সেই শঙ্খ গুলোকে আমরা শাখা বলি। এরকম যে শঙ্খের মতন থাকে সেটাকে, এই যে শঙ্খের মতন থাকে এটাকে শাখা, এর থেকে শাখা পোলা আমরা যেগুলো ব্যবহার করি সেগুলোর কথা বলছি। সেই জন্য নাসিক্য শাখা আর শাখা এই দুটোর দ্বারা কিন্তু হাতের বলয় মানে কোথাও কিন্তু মিল আছে। স্বরধ্বনি উচ্চারণের সময় কি বলছে না, স্বরধ্বনি উচ্চারণে মুখ বিবরে কোনো অঙ্গ অপর অঙ্গকে স্পর্শ করে না এবং বিশেষ ধ্বনির উচ্চারণের কোনো অঙ্গের সহায়তা আবশ্যক, সেই হিসাবে স্বরধ্বনি গুলোকে ভাগ করা হয়েছে। যেমন কণ্ঠধ্বনি, যেমন অ, যেমন উচ্চারণ ক্ষেত্রে আমাদের যে গলাটা রয়েছে বা স্বর যন্ত্রটা রয়েছে সেখান থেকে এই উচ্চারণগুলো আসে, যেমন অ, আ, এই উচ্চারণগুলো যদি হাতটা ধরে থাকি
এই গোলাটার কাছে অর্থাৎ কণ্ঠনালীটার কাছে, তাহলে কিন্তু বুঝতে পারবো উচ্চারণটা কোথা থেকে আসছে। যেমন অ, আ উচ্চারণ করতে গেলে কিন্তু এই কণ্ঠের প্রয়োজন আছে। তালব্য ধ্বনি যেমন হ্রস্বই তালুতে গিয়ে ঠেকছে, দীর্ঘই তালুতে গিয়ে ঠেকছে, এ, ওই এগুলো। আর কণ্ঠ তালব্য কোনটা? যেটা তালুর সাথে কণ্ঠের মিল হয়ে উচ্চারিত হয়, যেমন হচ্ছে গা এ, এটা কিন্তু একটা কণ্ঠ তালব্য ধ্বনির মানে উদাহরণ। দন্ত ধ্বনি কোনগুলো? যেমন দন্ত ধ্বনির মধ্যে যেমন রি, স্বরধ্বনির মধ্যেই কিন্তু পড়ে রি, রিটা এখন আর আমাদের ব্যবহার হয় না, রি লি এখন আর অতটা আমরা ব্যবহার করি না, করি কি? করি না, অতটা আমরা ব্যবহার এখন খুব কম, রি এর ব্যবহার, লি এর ব্যবহার। আর অষ্টধ্বনি কোনগুলো? অষ্টধ্বনি মানে অষ্টধ্বনিতে উচ্চারণ করার সময় যেমন হ্রস্ব দীর্ঘ ও ও, এই ওষ্ঠ মানে আমাদের ওপরে গিয়ে যে বায়ুটা বাধাপ্রাপ্ত হয়ে উচ্চারিত হচ্ছে, তখন তাকে বলা হয় ওষ্ঠধ্বনি। ব্যঞ্জন ধ্বনি কোনগুলো? না, যে সকল ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখ বিবরী কোনো না কোনো অংশে বাধাপ্রাপ্ত হয়ে স্বরধ্বনির সাহায্য ছাড়াই স্পষ্টভাবে উচ্চারিত হতে পারে না, তখন তাকে ব্যঞ্জন ধ্বনি বলা হয়। তাহলে ব্যঞ্জন ধ্বনি কাকে বলবো? যে ধ্বনি উচ্চারণের জন্য উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখ বিবরে কোনো না কোনো অংশে বাধা পায়, মানে উচ্চারণ করতে গেলে কোনো না কোনো অংশে আমাদের মুখের ভেতরে কোথাও না কোথাও কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে যায় এবং স্বরধ্বনির সাহায্য চায়। তাহলে এক, মুখ বিবরে কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে, আর স্বরধ্বনির সাহায্য ছাড়া এটা কিন্তু স্পষ্টভাবে উচ্চারণ সম্ভব হয় না। আর স্পষ্টভাবে সম্ভব হয় না বলে এটাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। যেমন ব্যঞ্জন ধ্বনির মধ্যে আমাদের 35টা ব্যঞ্জন ধ্বনি রয়েছে আর স্বরধ্বনি রয়েছে 12টা। তাহলে 35 আর 12, 35 আর 12 49টা স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি মিলে আমাদের। তাহলে বর্ণ হচ্ছে গা স্বরবর্ণ 12টা, ব্যঞ্জন বর্ণ 35টা, টোটাল হয়ে গেল 49টা আমার বর্ণ। ব্যঞ্জন ধ্বনির বর্গীকরণ হিসাবে এটাকে বলা হয় উচ্চারণস্থ অনুযায়ী বর্গীকরণ আর উচ্চারণের প্রকৃতি অনুযায়ী। উচ্চারণটা কোন জায়গা হিসাবে বিশেষ হিসাবে উচ্চারিত হচ্ছে আর উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বর্গীকরণ করা যায়। ঠিক আছে, বলো, কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলতে পারো। বলো। স্বরূপ কি ব্যাপার? তুই বারবার কাটছিস আর আসছিস আর যাচ্ছিস। সুবীর, আমাদের বাকযন্ত্রে কতগুলি উপাদান? বল দেখে সুবীর, আমাদের বাকযন্ত্রে কতগুলি উপাদান? বলো। এতক্ষণ ধরে কি শুনলি? না ফোনটা রেখে পরে শুধু গেম চলছে নাকি? শান্তনু, বাকযন্ত্রে কতগুলি উপাদান? কে বলতে পারবি? পায়েল, প্রিয়ঙ্কা, বলো। রিয়া কি বলছিলে? বাকযন্ত্রে কতগুলি উপাদানের কথা তুই পড়লি? বলো। বাবন, চারটে। কি কি? কি কি বলতো? চারটে কি কি? যে বলতে পারবে বলো। হ্যাঁ বলো। আর আর হ্যাঁ, আর আমাদের কণ্ঠনালী
কণ্ঠনালীও তো বাকযন্ত্রের উপাদান। ওষ্ঠ, তালু, তালুর দুটো অংশ, একটা হচ্ছে সম্মুখ তালু আর একটা হচ্ছে পশ্চাৎ তালু। কোনটা কঠিন, কোন তালুটা কঠিন, সম্মুখ না পশ্চাৎ? কোন তালুটা কঠিন বলো? পশ্চাৎ না সম্মুখ তালুটা কঠিন, কে বলতে পারবি? প্রিয়ঙ্কা, কাবেরী? সম্মুখ তালুটা কঠিন। সামনের দিকে যেটা দাঁত আছে সেই সামনের দিকটাই কঠিন, পিছনের দিকটা নরম মাংসপিণ্ড, ওইটা হচ্ছে নরম এবং কোমল। এই দুটো তালুই কিন্তু কাজে লাগে। জিহ্বার 4টি অংশ, ঠিক আছে? আর আমাদের কোনটা? ওষ্ঠ, নাসিকা, দন্ত, কণ্ঠনালী, ফুসফুস, এগুলো সব হচ্ছে বাকযন্ত্রের উপাদান, ঠিক আছে? কালকে আরেকবার এটা পড়ে আসবে। আমি কিন্তু কালকে এই জিনিসটা আবার ধরবো। হ্যাঁ, কাল আমাদের অফলাইন ক্লাসে কিন্তু এই জিনিসটা যেটা যেটা আমরা পড়লাম বা শিখলাম বা বুঝলাম, সেটা থেকে কিন্তু কালকে প্রশ্ন করবো সবাইকে, ঠিক আছে? আজকে এতটাই থাক, পরের দিন আমরা আবার এটাকে কন্টিনিউ করবো। হ্যাঁ, ঠিক আছে, লেফট হয়ে যাও।